আচ্ছা, গ্রুপ 15-এ আমরা এক কাজ করব, একটা তোমার ক্রিয়েটিভের বি কোশ্চেন লিখব। সেটা হচ্ছে যে ওয়াই নাইট্রোজেন ইজ অ্যান ইনার্ট গ্যাস। আমরা জানি ইনার্ট গ্যাসগুলো হচ্ছে গ্রুপ 18-এ থাকে, বাট নাইট্রোজেন কেন ইনার্ট গ্যাস? ওকে, সো নাইট্রোজেন ইনার্ট গ্যাস মানে যতগুলো ইনার্ট গ্যাস আছে তারপরেই সবচেয়ে বেশি ইনার্ট হচ্ছে নাইট্রোজেন, মানে নাইট্রোজেন একটা নিষ্ক্রিয় গ্যাসের মতোই। সো এই নাইট্রোজেন যে ইনার্ট গ্যাস, এটার রিজনটা কি? এটার রিজন হচ্ছে তার ইলেকট্রনিক কনফিগারেশন। আমরা যদি তার ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, 1s2 2s2 2p3, ওকে, বা 2px1 2py1 2pz1। তো নাইট্রোজেন যখন এরকম তোমার ডায়াটমিক গ্যাসটা ক্রিয়েট করে, তখন তার ভিতর অ্যাকচুয়ালি এরকম ট্রিপল বন্ড ক্রিয়েট হয়। কেন? কারণ নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে হচ্ছে, দেখো ভ্যালেন্স শেলে হচ্ছে টোটাল 5টা ইলেকট্রন। সো এই হচ্ছে সেই 5, আবার আরেকটা নাইট্রোজেন যখন আসবে তারও ভ্যালেন্স শেলে হচ্ছে 5টা ইলেকট্রন। তো তারা যখন বন্ড করবে তাদের অ্যাকচুয়ালি ট্রিপল বন্ড ক্রিয়েট করতে হবে। আমরা এখানে লুইস স্ট্রাকচার দিয়ে দেখতেছি। সো তাদের এখানে একটা ট্রিপল বন্ড ক্রিয়েট করতে হয়। সো এই ট্রিপল বন্ডটা খুবই স্ট্রং। ওকে, এইটাকে তুমি যদি ব্রেক করতে চাও, তোমার হচ্ছে 3000 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো হিট করতে হবে, তাহলে এই ট্রিপল বন্ডটা ব্রেক হয়। ওকে, তখন দেখা যায় এখানে তখন 2টা বন্ড থাকে, মানে একটা বন্ড ভাঙার জন্যই এই পরিমাণ টেম্পারেচার রেজ করতে হয়, মানে খুবই স্ট্রং একটা বন্ড। এটা তোমরা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতেও নাইট্রোজেন ফিক্সেশনে পড়বা, যে এই যে যখন বজ্রপাত হয় বা থান্ডার স্ট্রাইক হয়, সেইখানে অ্যাকচুয়ালি থান্ডার স্ট্রাইকে এত হিউজ অ্যামাউন্ট অফ টেম্পারেচার ক্রিয়েট হয় যে এয়ারের যে নাইট্রোজেন মলিকিউলগুলো আছে ওইগুলো ব্রেক হয়। ওকে, দেন ওই নাইট্রোজেনগুলো, মানে নাইট্রোজেন ফিক্সেশন একটা প্রসেস আছে, যে নাইট্রোজেনগুলো এয়ার থেকে সয়েলে, তারপর হচ্ছে বিভিন্ন অ্যানিমেল ইটসেট্রা বডিতে যায়। ওকে, ওইগুলো আমরা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে দেখব। আর এরপর এই বন্ডটা ভাঙার জন্য আমার হিউজ অ্যামাউন্ট অফ হিট দিতে হয়, ওইটাও এরকম 3000 ডিগ্রি থেকে একটু কম। সো তারপর দেখা যায় যে এখানে একটা বন্ড তখন নিয়ে আসা যায়। অ্যান্ড দেন তুমি যদি একদম ফাইনালটা ব্রেক করতে চাও, আরও হিট দিতে হবে, দেন তুমি এখান থেকে একদম 2টা ফ্রি নাইট্রোজেন পাবা। সো এখান থেকে বুঝতেই পারতেছো যে নাইট্রোজেনের এই বন্ডটা খুবই স্ট্রং। আর যাদের বন্ড স্ট্রং তারা অ্যাকচুয়ালি কোনো ধরনের রিয়াকশনে, নর্মাল কোনো রিয়াকশনে পারফর্ম করতে চায় না। সো দ্যাটস ওয়াই নাইট্রোজেন ইজ অ্যান ইনার্ট গ্যাস। গ্রুপ 18-এর যেসব ইনার্ট গ্যাস আছে তাদের পরেই সবচেয়ে ইনার্ট গ্যাস হচ্ছে নাইট্রোজেন। এটা ক্রিয়েটিভের বিতে আসে। সো আমরা এটা মনে রাখবো। ওকে, অ্যান্ড অনেক রিয়াকশনে নাইট্রোজেন গ্যাসকে হচ্ছে ইনার্ট মিডিয়াম হিসেবে ইউজ করে। আর এখানে এই যে নাইট্রোজেনের 2টা নাইট্রোজেনের মধ্যে অ্যাকচুয়ালি একটা ট্রিপল বন্ড থাকে। আমরা যখন বন্ড পড়বো, এই চ্যাপ্টারেই যখন পড়বো, তখন দেখবো যে একটা ট্রিপল বন্ড অ্যাকচুয়ালি একটা সিগমা আর 2টা পাই বন্ড দিয়ে বানানো। সো এখানে তুমি এক্সপ্লেনেশনটা এটাই দিবা যে নাইট্রোজেন হচ্ছে যখন মলিকুল ফর্ম করে, তার 2টা নাইট্রোজেন অ্যাটমের মধ্যে ট্রিপল বন্ড ক্রিয়েট হয়। হ্যাঁ মাহির বলো। হ্যাঁ এখানে, হ্যাঁ হ্যাঁ এখানে দেখো, তুমি যখন 3000 ডিগ্রি সেন্টিগ্রেড প্রথমে দিবা, তখন একটা বন্ড ভেঙে যাবে। তো একটা বন্ড ভেঙে গেলে কয়টা থাকলো? 2টা। আর এখানে তখন এই নাইট্রোজেনগুলো এখন এই ফ্রি ইলেকট্রন কয়টা আছে? 3টা। এই যে 1 2 3, আবার এটারও 1 2 3, আর বাকি 2টা করে হচ্ছে বন্ড পেয়ার। এই যে এখানে এইগুলো বন্ডে আছে। দেন আবার হিট দিবা, এরপর যেটা হবে সেটা হচ্ছে তোমার আরেকটা বন্ড ভাঙবে, আরেকবার হিট দিবা, এরপর এই বন্ডটা ভেঙে যাবে, যে কোনো একটা বন্ড ভাঙবে। সো ভাঙার পর এবার এই বন্ড, এইখানে বন্ডে যে ইলেকট্রনটা ছিল সেটা আবার ফ্রি হয়ে নাইট্রোজেনের কাছে চলে আসলো, এখন জাস্ট একজন বন্ডে আছে। দেন ফাইনালি এই বন্ডটাও ভেঙে যাবে, দেন তোমার সবগুলো 2টা নাইট্রোজেন একদম আলাদা হয়ে যাবে। সো এইভাবে হচ্ছে নাইট্রোজেনের ট্রিপল বন্ড হিউজ অ্যামাউন্ট অফ হিট দিয়ে দিয়ে ভাঙতে হয়। দ্যাটস ওয়াই নাইট্রোজেন ইজ অ্যান ইনার্ট গ্যাস।
ওকে, আবার এখানে আরও একটা রিজন হচ্ছে এই যে নাইট্রোজেনের পি অরবিটালটা দেখো, এটা কিন্তু 2p3, দ্যাট মিনস পি অরবিটালটা হাফ ফিল্ড, এটাও একটা রিজন। আমরা জানি হাফ ফিল্ড অ্যান্ড ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন সবচেয়ে বেশি স্টেবল হয়, দ্যাটস ওয়াই। ওকে, সো এই হচ্ছে নাইট্রোজেনের ইনার্ট গ্যাস হওয়ার রিজন। আমি গতদিন গ্রুপ 13-এর একটা এই বি কোশ্চেন একটু মানে ভুলে গেছিলাম মেনশন করতে, সেটা হচ্ছে যে এটাও পরীক্ষায় খুব কমন কোশ্চেন। এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি কমন কোশ্চেনগুলোই সবসময় আসে, মানে বানায় কোশ্চেন দেয় না তেমন। তুমি যদি বইয়ের সব কিছু রিডিং পড়ো আর বইতে দেখবা কিছু ছোট ছোট কোশ্চেন দেওয়া আছে, এগুলো পড়লেই তুমি সবসময় কমন পাবো। মানে এই চ্যাপ্টারটা হচ্ছে খুব বেসিক চ্যাপ্টার। ওকে, গ্রুপ 13-এ একটা সিকিউ এর বি কোশ্চেন আমি একটু স্কিপ করে গেছিলাম। এটা হচ্ছে যে ওয়াই AlCl3 ফর্মস ডাইমার। AlCl3 যে কম্পাউন্ডগুলো আছে তারা কেন ডাইমার ফর্ম করে? ডাইমার মানে হচ্ছে, দেখো তোমরা মনোমার টার্মটা চিনো। মনোমার মানে হচ্ছে একটা কম্পাউন্ড যদি একটাই থাকে সেটাই হচ্ছে মনোমার, যদি দুইটা থাকে ডাইমার, তিনটা থাকলে ট্রাইমার, চারটা থাকলে টেট্রামার, এরপর এর বেশি থাকলে তখন আমরা ওইগুলোকে পলিমার বলি। যেমন পলিথিন একটা পলিমার, পিভিসি পাইপ একটা পলিমার। সো এই মনোমার যখন দুইটা মনোমার থাকে তখন সেটাকে, দুইটা মনোমার মিলে যখন একটা কম্পাউন্ড ফর্ম করে আমরা সেটাকে বলি একটা ডাইমার। সো এই যে AlCl3 যে কম্পাউন্ডগুলো আছে দেখা যায় তারা অলওয়েজ ডাইমার ফর্ম করে রাখে। কেন? AlCl3 একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। এই AlCl3 যেটা আছে সে একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, অ্যান্ড তার কোভ্যালেন্ট কম্পাউন্ডটার স্ট্রাকচার দেখতে এরকম, এই অ্যালুমিনিয়াম ক্লোরিন ক্লোরিন ক্লোরিন। স্ট্রাকচারটা মেইনলি ইম্পর্টেন্ট না, আমরা এটাকে লুইস স্ট্রাকচার দিয়ে আঁকবো। লুইস স্ট্রাকচার দিয়ে যদি দেখাই যে অ্যালুমিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা একটু মনে করো, অ্যালুমিনিয়াম 13 উইচ ইজ 1s2 2s2 2p6 3s2 3p1। সো তার ভ্যালেন্স শেলে হচ্ছে তিনটা ইলেকট্রন আছে, 1 2 3। আসলে এই যে লুইস স্ট্রাকচার এটা পুরোটাই ফেক, মানে এটা একটা অনেক ব্যাকডেটেড একটা থিওরি। তোমরা দেখবা যে এরপর তোমরা ভিবিটি থিওরি শিখবা। ওকে, এই চ্যাপ্টারেই শিখবা অরবিটাল ওভারল্যাপিং। আচ্ছা, সো এখানে যে কোভ্যালেন্ট কম্পাউন্ড ফর্ম করার জন্য এই অ্যালুমিনিয়ামের বাইরে তিনটা ইলেকট্রন, আর ক্লোরিনের হচ্ছে 17। ক্লোরিন হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p5। সো ক্লোরিনের বাইরে হচ্ছে 7টা ইলেকট্রন। সো দুইজনেরই যাতে তোমার মানে ক্লোরিনের যাতে অক্টেট ফিল আপ হয়, ক্লোরিনেরগুলোকে আমি ক্রস দিয়ে লিখব। সো ক্লোরিন আর অ্যালুমিনিয়াম এখানে কি করে? কোভ্যালেন্ট কম্পাউন্ড ফর্ম করে। সো 1 2 3 4 5 6 7। তারপর এখানেও ক্লোরিনের একটা, এই ক্লোরিন 1 2 3 4 5 6 7। তারপর এখানেও ক্লোরিন 1 2 3 4 5 6 7। সো এইভাবে হচ্ছে অ্যালুমিনিয়াম একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড ক্রিয়েট করে ক্লোরিনের সাথে। বাট এখানে একটা জিনিস দেখো, ক্লোরিনের যদিও অক্টেট ফিল আপ হয়েছে, ক্লোরিনের এখন টোটাল ইলেকট্রন কয়টা? 8টা। সবগুলো ক্লোরিনেরই অক্টেট ফিল আপ হয়েছে, বাট অ্যালুমিনিয়ামের কিন্তু হয় নাই। অ্যালুমিনিয়ামের কিন্তু দেখো তার অক্টেটটা অ্যাকচুয়ালি কন্ট্রাক্টেড হয়েছে, মানে অক্টেট তার ফিল আপ হয়নি, তার টোটাল এখন 6টা ইলেকট্রন, তার কিন্তু আরও 2টার প্রতি অ্যাট্রাকশন আছে। তো এর জন্য এই অ্যালুমিনিয়ামের যেহেতু অক্টেটটা ফিল আপ হয় না, অক্টেট হচ্ছে কন্ট্রাকশন হয়েছে বা সংকুচিত হয়েছে, অষ্টক সংকোচন হয়েছে, দ্যাটস ওয়াই অ্যালুমিনিয়াম হচ্ছে আরেকটা ক্লোরিনকে টানার প্রতি খুব, মানে তার আরেকটা ক্লোরিনকে টানার খুব টেন্ডেন্সি থাকে, যে একটা ক্লোরিন যদি তার সাথে এখানে তাকে 2টা ইলেকট্রন দিত তার খুব উপকার হইতো। সো এখানে দেখো কি হবে, এ হচ্ছে অ্যালুমিনিয়াম, আর ক্লোরিনগুলোর কিন্তু ইলেকট্রন একদম 8টা করেই আছে, তাদের কোনো শর্টেজ নেই। সো আমরা এখানে দেখো এটাকে এভাবে লিখি যে যখন মাল্টিপল AlCl3 কম্পাউন্ড এক জায়গায় থাকবে, ধরো এরকম এই একটা AlCl3 কম্পাউন্ড আর এখানে আরেকটা AlCl3 কম্পাউন্ড, এখন অ্যালুমিনিয়ামের কিন্তু সবসময় টেন্ডেন্সি আছে কি, তার যেহেতু অক্টেটটা ফিল আপ হয় নাই, দেখো
সে কিন্তু আরও 2টা ইলেকট্রন চায়। এখন সে তো শেয়ার করতে পারবে না, রাইট? সো আমরা দেখব যে এক ধরনের বন্ড আছে, তোমরা তো 9 10-এ 2 ধরনের বন্ড শিখছো, আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, আর আরেকটা শিখছো মেটালিক বন্ড। বাট মেইনলি শিখছো হচ্ছে আয়নিক আর কোভ্যালেন্ট বা আয়নিক আর সমযোজী। বাট কলেজে দেখবা আরেক টাইপের বন্ড আছে যেটা হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, যেটা ওয়ান টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধনী, বাট এইখানে শেয়ারিং হয় না। মানে এক্সাম্পলটা এরকম, ধরো তুমি আর তোমার ফ্রেন্ড, ধরো একজনের কাছে ক্রিকেটের ব্যাট আছে, একজনের কাছে বল আছে, সো দুইজন মাঠে গিয়ে দুইটা জিনিসই শেয়ার করে খেললা। যখন যার ব্যাটিং আসছে সে ব্যাট ইউজ করছে, যার বলিং আসছে সে বল ইউজ করছে। এইটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের রুল, ঠিক আছে? দুইজনই শেয়ার করতেছো। আর কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড হচ্ছে একজনেরই ব্যাটার বল আর আরেকজনের কিছুই নেই, দুইজনই মাঠে খেলতে গেছে, বাট খেলার সময় তারা শেয়ার করেই খেলছে, আবার বাসায় যাওয়ার সময় যে যারটা নিয়ে গেছে। ওকে, সো এইটা হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, যে একজন হচ্ছে ডোনার আর একজন হচ্ছে রিসিভার, বাট দুইজনই এটা আবার শেয়ার করে। সো এখানেও এই ক্লোরিনের যেহেতু অনেক ইলেকট্রন, আমরা জানি ক্লোরিনের হচ্ছে 8টা ইলেকট্রনই এখন আছে এরকম। তো ক্লোরিন এই 2টা ইলেকট্রন চাইলেই অ্যালুমিনিয়ামের সাথে ওই ডোনেশন সিস্টেমে শেয়ার করতে পারে, মানে দিয়ে দিবে না। আবার অ্যালুমিনিয়ামেরও কিন্তু লোভ আছে যে সে টান দিবে, কারণ তার শর্টেজ আছে। সো এই ক্লোরিনও ডোনেট করবে আর অ্যালুমিনিয়ামও সেটা খুশি খুশি নিবে। সো এখানে একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট হবে। হ্যাঁ মাহির বলো। ভাই এখানে এই যে ক্লোরিনটা কি অক্টেট ফিল আপ করছে না, তাইলে তো এখন স্টেবল না, হ্যাঁ ক্লোরিন স্টেবল, কেন বাট আবার শেয়ার করতে যাবে তাইলে? অ্যালুমিনিয়াম তো তোমার না, স্টেবল না। অ্যালুমিনিয়াম টান দিতেছে আসলে, আর ক্লোরিন দেখতেছে টানটা ও তো দিয়ে দিচ্ছে না, ও জাস্ট শেয়ার করতেছে, ওর তো সমস্যা নেই। ক্লোরিনের তো এখনও 8টা ইলেকট্রনই আছে, এই যে 8টা ইলেকট্রনই তো আছে, 1 2 3 4 5 6 7 8। কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডে কারো কিন্তু, মানে এটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড পড়লে ঠিক হয়ে যাবে, বুঝছো? কারণ তোমরা এখানে মনে করতেছে এটা হয়তো শেয়ার করতেছে, বাট আসলে ও শেয়ার করতেছে, ওর ইলেকট্রন দুইটাই ওর, আর অ্যালুমিনিয়ামের কিছুই নেই। অ্যালুমিনিয়াম টান দিতেছে দেখে ও জাস্ট শেয়ার করতেছে, বাট দিয়ে দিচ্ছে না। মানে আগে ক্লোরিনের 2টা ইলেকট্রন এখানে ছিল, এখন 2টা ইলেকট্রন এইভাবে আছে, স্টিল এটা ক্লোরিনেরই ইলেকট্রন। সো ক্লোরিনের অক্টেট, অ্যালুমিনিয়ামেরও সুবিধা হইলো, সেও অক্টেট ফিল আপ করতে পারতেছে। অ্যালুমিনিয়াম এখন বলতে পারবে এই 2টা ইলেকট্রন আমার। সো অ্যালুমিনিয়ামেরও লাভ হইলো, যেটাই দুজনেই লাভ সেটাই বেটার। ওকে, সো এইখানে আমাদের এই ক্লোরিনটা হচ্ছে একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড বা একটা সন্নিবেশ সমযোজী বন্ধন ক্রিয়েট করবে। আবার সিমিলারলি এই ক্লোরিনটা আবার ওকে হেল্প করবে। সো এইভাবে দুইজন একটা ডাইমার ফর্ম করবে। আমি এখানে এটা ঠিক মতো আঁকতে পারিনি, এটা অ্যাকচুয়ালি এইভাবে আঁকা উচিত। হচ্ছে ধরো এই হচ্ছে অ্যালুমিনিয়াম, ক্লোরিন, এই আরেকটা ক্লোরিন, আবার এইখানে আরেকটা অ্যালুমিনিয়াম, ক্লোরিন ক্লোরিন ক্লোরিন। সো এই ক্লোরিন ওকে হেল্প করতেছে, এই ক্লোরিন ওকে হেল্প করতেছে। সো ওরা একটা ডাইমার ফর্ম করতেছে, যেটার সংকেত হচ্ছে AlCl3 2 অর Al2Cl6। এটা হচ্ছে ডাইমার। সো এর জন্য এই AlCl3 তে এই যে অ্যালুমিনিয়ামের অক্টেট ফিল আপ হয় না দেখেই ওরা ডাইমার ফর্ম করে। হ্যাঁ সাফান বলো। হ্যাঁ, আমরা না জানি যে অ্যালুমিনিয়াম তো মানে কম্পারেটিভলি একটা মেটাল হুম হুম এলিমেন্ট, আর হুম ক্লোরিন তো নন মেটাল। হুম। এদের মধ্যে একটা আয়নিক সম্পর্ক কোভ্যালেন্ট হলো কেন? হ্যাঁ এখানে আয়নিক বন্ডটা ফর্ম হয় না কেন, কারণ আহ, তোমার অ্যালুমিনিয়াম হচ্ছে আবার মেটাল যারা আছে সেই মেটালদের মধ্যে সবচেয়ে কম মেটাল, বুঝতে পারছো? এখানে পোলারাইজেশন বলতে একটা টার্ম আছে। পোলারাইজেশনে যেটা হয়, মানে আয়নিক বন্ডের থেকে দেখা যায় কোভ্যালেন্ট বন্ডই ফর্ম করে, বাট ওরা ওইটাকে একটা তোমার, মানে ওদের প্রপার্টিগুলো আবার আয়নিক কম্পাউন্ডের মতোই হয়। এটা আমরা যখন পোলারাইজেশন আর পোলারায়ন পড়বো, এই চ্যাপ্টারেই আছে, ওইখানে দেখবো যে কোভ্যালেন্ট কিছু কম্পাউন্ডের আবার আয়নিক কম্পাউন্ডের মতো ক্যারেক্টারিস্টিক্স আছে, ঠিক আছে? এগুলো ক্লিয়ার হয়ে যাবে পরে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন তাহলে গ্রুপ 15-এ আবার ব্যাক করি।
সো গ্রুপ 15 আমরা অক্সাইড ফর্মেশন আর ক্লোরাইড ফর্মেশন রিলেটেড তোমার কিছু থিওরি পড়ছিলাম। সো এটা আবার কন্টিনিউ করি। আমরা এখানে ক্লোরাইড ফর্মেশনটা আবার দেখব। সো ক্লোরাইড ফর্মেশনে এখানে এক ধরনের কোশ্চেন আসে যে আমরা নাইট্রোজেনের সাথে সব হচ্ছে দেখো NCl3 বানাইতে পারি, NI3 বানাইতে পারি, NBr3 বানাইতে পারি, মানে যে কোনো হ্যালোজেন দিয়ে এটা করা যায়। আর রিয়াকশনগুলোও খুব সিম্পল, যে ধরো নাইট্রোজেন আর হচ্ছে 3Cl2 গ্যাস, নাইট্রোজেন গ্যাস আর 3টা ক্লোরিন গ্যাস মিলে 3NCl3 ফর্ম করে। ওকে, এরকম যে কোনো হ্যালোজেনের সাথে এটা পসিবল। বাট আমরা কিন্তু কখনো এরকম দেখব না NCl5। কেন? কারণ নাইট্রোজেনের অ্যাকচুয়ালি 5টা ক্লোরিনের সাথে শেয়ার করার মতো রিসোর্স নাই। নাইট্রোজেনে আমরা এখানে ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখি। নাইট্রোজেন হচ্ছে 1s2 2s2 2p3 or 2px1 2py1 2pz1। সো সে চাইলেও 5টা ক্লোরিনের সাথে শেয়ার করতে পারবে না। তার এই যে এইগুলা লোন হিসেবে আছে, আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এই আনপেয়ার্ড বা বিজোড় ইলেকট্রনগুলোর সাথেই সে শেয়ার করতে পারবে। হ্যাঁ মাহির বলো। ভাই এখানে নাইট্রোজেনের এক্সাইটেড স্টেটে পারবে না, যখন ওই যে 2s2 টা হয়ে যাবে এটা কখনো হয় না। হ্যাঁ এটা হবে না কেন দেখো। আচ্ছা তুমি এখানে ফসফরাসেরটা দেখো, তাহলে এটা বুঝবা কেন নাইট্রোজেনের এক্সাইটেড স্টেটে হয়তো হবে না। সো আমরা দেখব যে ফসফরাসের ক্ষেত্রে PCl3ও পসিবল, আবার PCl5ও পসিবল, বাট নাইট্রোজেনের ক্ষেত্রে পসিবল না। কেন দেখো, কারণ ফসফরাসের আমি যদি ইলেকট্রনিক কনফিগারেশনটা করি, ফসফরাস 15 which is 1s2 2s2 2p6 3s2 3p3। সো এটা হচ্ছে তার নর্মাল স্টেট। নর্মাল স্টেটে সে এই যে P4, নর্মাল স্টেটে P4 হচ্ছে নর্মালি ক্লোরিনের সাথে রিঅ্যাক্ট করতে পারে 6, সে হচ্ছে নর্মালি রিঅ্যাক্ট করে এখানে 4PCl3 ফর্ম করে। নর্মাল স্টেটে এটা নাইট্রোজেনের মতোই। বাট আমরা দেখব যে যদি এটা এক্সাইটেড স্টেটে থাকে, এই ফসফরাস 15টা, ফসফরাস 15 যদি এক্সাইটেড স্টেটে ওঠে, তখন তার এই 3s2টা কি জাম্প করে হায়ার অরবিটে উঠতে পারবে বা হায়ার অরবিটালে উঠতে পারবে। সো এখানে কিন্তু একটা ডি অরবিটাল ভ্যাকেন্ট আছে, যেটা এখানে নাই। ওকে, সো এখানে আমাদের তোমার এটা হচ্ছে 3d। সো এই যে 3s2টা আছে, সে জাম্প করে এইখানে চলে আসতে পারে। সো এখানে আমরা পাবো 1s2 2s2 2p6 3s1 3px1 3py1 3pz1 আর এখানে একটা 3d1। সো আমরা কয়টা আনপেয়ার্ড ইলেকট্রন পেলাম? 5টা। সো 5টা আনপেয়ার্ড ইলেকট্রন এখন তাহলে 5টা ক্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ারিং করে PCl5 ফর্ম করতে পারবে। সো এটাই হচ্ছে রিজন কেন PCl5 ফর্ম হয়। বাট নাইট্রোজেন পারবে না, কারণ এখানে কোনো ফাঁকা ডি অরবিটাল নেই। ওকে, তুমি বলতে পারো এখানে তো এস অরবিটাল আছে, ওইটাই কেন যাবে? কারণ ইলেকট্রন তো সবসময় জাম্প করে তো হায়ার এনার্জির অরবিটে যাবে। এখানে তো এস অরবিট, আর আরেকটা কথা হচ্ছে এস আর পি এর সাথে মানে ও কখনো এরকম মানে ডাউন ইসে যাবে না। মানে এখানে ও পি অরবিটালের মধ্যে আছে, এখানে ও এস এর মধ্যে কখনোই যাবে না। ও গেলে ডিতে যাবে বা এফে যাবে। ওকে, আর এখানে এই দুইটার মধ্যে এনার্জির গ্যাপও অনেক বেশি। বাট এইখানে এই ডি 3d এর সাথে 3s, মানে এইখানে দুইটা কি কমপ্লিটলি দুইটা ডিফারেন্ট অরবিট। সো এখানে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি দরকার। আর এইখানে কিন্তু এইটা ওই সেম অরবিটেই, সো এখানে এনার্জির গ্যাপটা অনেক কম। সো এর জন্য খুব ইজিলি এখান থেকে এখানে ট্রান্সফার হতে পারে। মেন কথা হচ্ছে কোথায় এনার্জি বেশি, মানে এনার্জি কোথায় কম ইউজ হয় সেটাই আমরা প্রেফার করি। সো এখানে এর জন্য PCl5 ফর্ম হওয়া পসিবল। আর রিয়াকশনটাও খুব সহজ, P4 প্লাস 10Cl2 ইজ ইকুয়াল টু 4PCl5।
সো আই হোপ এবার ক্লিয়ার হয়েছে কেন ফসফরাস PCl5 ফর্ম করে বাট নাইট্রোজেন NCl5 ফর্ম করতে পারে না। বাট এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যদিও PCl5 ফর্ম হয়, বাট পরের পেজে যাই, যদিও PCl5 ফর্ম হয় বাট PI5 আবার ফর্ম হয় না। ওকে, কারণ হচ্ছে এইখানে ওই যেটা তোমার ক্লোরিন ছিল, সেই ক্লোরিনটার তুমি যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখো, সেটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p5। আর আয়োডিনের কত? আয়োডিন হচ্ছে দাঁড়াও, আয়োডিন হচ্ছে 53। আমি এটা জাস্ট ভ্যালেন্স শেলের ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখব। 53 ওর হচ্ছে 4d10, মানে এখানে ফার্স্টে হচ্ছে ওর আগে যে আইডিয়াল গ্যাসটা ছিল সেটা ক্রিপ্টন, সো এখানে হচ্ছে 4d10 5s2 5p5। বাট এইখানে কেন তোমার এই মানে আয়োডিনের সাথে কেন PI5টা ফর্ম হয় না? কারণ দেখো এই ক্লোরিনেরও এখানে হচ্ছে ফাঁকা ডি অরবিটাল আছে। ওকে, এখানে স্টেরিক হিন্ড্রেন্স নামক এক ধরনের ফ্যাক্টর কাজ করে, যে এই ক্লোরিনের যেহেতু ফাঁকা ডি অরবিটাল আছে, সো ওইখানে আমাদের এই ক্লোরিনের সাথে ফসফরাসের যে যখন ইলেকট্রন শেয়ার হয়, ইলেকট্রনটা অ্যাকচুয়ালি ওভারল্যাপ করে করে শেয়ার হয়, সো সেটা খুব ইজিলি পসিবল হয়। বাট যখন এটা আয়োডিনের সাথে হয়, আয়োডিনের এইখানে হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্সটা অনেক বেশি। এখানে উপরে হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স লো, আর নিচে হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্সটা অনেক হাই। স্টেরিক হিন্ড্রেন্সের বাংলা হচ্ছে স্থানিক বাধা। সো এই হাই স্টেরিক হিন্ড্রেন্সের জন্য আয়োডিনের সাথে ফসফরাস আবার মানে এই কম্পাউন্ডটা ফর্ম করতে পারে না। স্টেরিক হিন্ড্রেন্সও আমরা পড়বো যখন, হ্যাঁ বলো। এটাই বলছিলাম যে স্টেরিক হিন্ড্রেন্সটা কি আসলে। এইটা স্টেরিক হিন্ড্রেন্স হচ্ছে আমরা যখন অরবিটাল ওভারল্যাপিং পড়বো তখন এটা দেখব। ওকে, বাট ফর নাও এইটুক জেনে রাখো PI5টা ফর্ম হয় না। এটার এক্সপ্লেনেশন যাবে না, তুমি জাস্ট এইটুক লিখলেই হবে যে ফর স্টেরিক হিন্ড্রেন্স। ওকে, আবার এখানে ওই ডি অরবিটালেরও একটা আনএভেলেবিলিটি, এগুলোর জন্য অ্যাকচুয়ালি PI5টা ফর্ম হয় না। আচ্ছা একটু দাঁড়াও, আমার বাসার লোকজন একটু বাইরে যাবে, তো আমি একটু দরজাটা আটকে আসি। আচ্ছা ওকে, সো এখানে স্টেরিক হিন্ড্রেন্সটা আমরা পরে দেখব অরবিটাল ওভারল্যাপিংয়ে। আর স্টেরিক হিন্ড্রেন্সটা আমি যদি সহজভাবে বলি, এটা হচ্ছে যে কোন একটা অ্যাটমের চারপাশে যখন অনেকগুলো ইলেকট্রন থাকে তখন, বা অনেকগুলো অরবিটাল থাকে তখন অ্যাকচুয়ালি এই মানে এই যে বন্ড ফর্মেশনগুলো এগুলো হচ্ছে ওভারল্যাপ করে করে হয়, একটার সাথে আরেকটা ওভারল্যাপ করে অরবিটাল। সো এই ওভারল্যাপিংটা তখন ঠিকমতো হইতে পারে না। সো স্টেরিক হিন্ড্রেন্সের জন্য দেখা যায় এখানে বন্ডটা ঠিকমতো হয় না। সো PI5 অ্যাকচুয়ালি যদি ফর্মও করো এটা খুবই আনস্টেবল হবে অ্যান্ড এটা ব্রেক করবে। বাট PI3 ফর্ম হয়। ওকে, PI3 নর্মালি ফর্ম করা যায়। ওকে, সো এরপর আমরা অক্সাইড ফর্মেশন গতদিন দেখে আসছি, এখন দেখি হাইড্রাইড ফর্মেশন, 3 নাম্বার টাইপের রিয়াকশন হুইচ ইজ হাইড্রাইড ফর্মেশন। হাইড্রাইড মানে কি, যে কম্পাউন্ডটার লাস্টে হচ্ছে হাইড্রোজেন থাকবে। তো এখানে কমন যে দুইটা এলিমেন্ট নাইট্রোজেন আর হাইড্রোজেন, আচ্ছা যারা এই যে ক্লাসের মাঝখান দিয়ে চলে গেছে আমি এই ক্লাসগুলো অ্যাক্সেস তাদেরকে দিব না। ওকে, আর পার্টিসিপেন্ট ইদানিং অনেক কম, আমি বুঝতেছি না, কারণ প্রায় 22 জন স্টুডেন্ট বাট ক্লাস করে 13 জনের মতো। সো আমি কিন্তু ভিডিও কাউকেই দিব না, ক্লাস অ্যাটেন্ড না করলে ভিডিও দেখে লাভ নেই। ওকে, সো হাইড্রাইড ফর্মেশন এখানে হচ্ছে নাইট্রোজেন আর হাইড্রোজেন। তো এই নাইট্রোজেন আর হাইড্রোজেন দিয়ে আমি কি কম্পাউন্ড বানাতে পারি? NH3। আবার ফসফরাস আর হাইড্রোজেন দিয়ে কি কম্পাউন্ড বানাতে পারি? PH3। সো এখানে রিয়াকশনগুলো কীরকম? নাইট্রোজেন আর হাইড্রোজেনের রিয়াকশনটা অনেক কমন একটা রিয়াকশন, এটা তোমরা ক্লাস 10-এ হয়তো লাস্ট চ্যাপ্টারে দেখছো, যে নাইট্রোজেন আর হাইড্রোজেন অ্যাকচুয়ালি মিক্স করলে এখানে একটা রিভার্সিবল রিয়াকশন হয়, যেটা হচ্ছে
450 to 500 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আয়রন ক্যাটালিস্টের প্রেজেন্সে আর হচ্ছে 200 অ্যাটমসফেরিক প্রেসারে করতে হয়, তখন এখান থেকে 2NH3 প্রডিউসড হয়। এখানে ক্যাটালিস্টটা ইম্পর্ট্যান্ট, এটা তুমি আরও অনেক চ্যাপ্টারেই দেখবা, চ্যাপ্টার 4-এও দেখবা। আর ফসফরাসের এটার নাম হচ্ছে অ্যামোনিয়া, এটা আমরা জানি। আর ফসফরাসের সাথে যখন হাইড্রাইড ফর্ম হয় তখন সেটাকে বলে ফসফিন। PH3, so 6H2। যদিও রিয়াকশনটা এত সিম্পলি হয় না, বাট আমি সিম্পলি দেখাইলাম যে ফসফরাসের সাথে হাইড্রোজেন অ্যাড করলে এরকম 4PH3 বা ফসফিন ক্রিয়েট হয়। ফসফিন ফসফিন প্রিপেয়ার করার আরেকটা রিয়াকশন আছে, সেটাও দেখাই। মানে অ্যাকচুয়াল যে রিয়াকশনটা সেটা হচ্ছে এই ফসফরাসের সাথে, মানে হাইড্রোজেনের সাথে ফসফরাস একদম ডিরেক্টলি এভাবে রিয়াকশন করে না, বাট বাই চান্স তুমি যদি ভুলে যাও সমস্যা নেই, এইটা লিখতে পারো, তোমাকে অ্যাটলিস্ট হাফ মার্ক দিবে। ওকে, বাট অ্যাকচুয়াল রিয়াকশন হচ্ছে এইটা, যে এই ফসফরাসের সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করব অ্যান্ড ওয়াটার, অ্যান্ড দেন এখান থেকে প্রডিউসড হবে 3NaH2PO4 PO2 প্লাস PH3। ওকে, এটা একটু ইম্পর্ট্যান্ট, এটাও তুমি চ্যাপ্টার 4-এ গেলে দেখবা। ওকে, P4 প্লাস 3NaOH প্লাস 3H2O 3NaH2PO2 প্লাস PH3। এইটার নামটা একটু লিখে দিই, সোডিয়াম হাইপোফসফাইট। সো হাইড্রাইড ফর্মেশনটা আই গেস বোঝা গেছে। অ্যান্ড গ্রুপ 15-এর হাইড্রাইডগুলোর একটা কমন প্রপার্টি হচ্ছে যে এইটাও একটা বেসিক কম্পাউন্ড, মানে ওকে যদি তুমি ওকে চাইলে তুমি একটা বেস হিসেবে ট্রিট করতে পারবা, আবার এইটাও একটা বেসিক কম্পাউন্ড। সো ওরা যে বেসিক, এইটার আমরা প্রুফ দেখি। ওকে, বেসিসিটি অফ হ্যালাইডস। সো বেসিসিটি অফ হ্যালাইডসটা হচ্ছে এরকম যে তোমরা যখন এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি পড়বা ওইখানে দেখবা যে অ্যাসিড বেইজের 3টা থিওরি আছে। একটা হচ্ছে অ্যারেনিয়াস থিওরি, তারপর আরেকটা হচ্ছে ব্রনস্টেড লাউরি থিওরি। তোমাদের কি এই পর্যন্ত গেছে কিসে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে কলেজে? আচ্ছা, সো এখানে দেখবা যে অ্যাসিড বেইজের, মানে আমরা নর্মালি 8, 9 বা 10-এ অ্যাসিড বলতে বুঝি যারা হচ্ছে ওয়াটারে H+ দেয় তারা অ্যাসিড, আর যারা ওয়াটারে OH- দেয় তারা হচ্ছে বেস। বাট এই থিওরিটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যারেনিয়াস থিওরি। অ্যাসিড বেস শুধু এরাই না, ব্রনস্টেড লাউরি থিওরি বলতে একটা থিওরি আছে, এটাও এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে শিখবা। আর আরেকটা থিওরি আছে লিউইস থিওরি, যেটা সবচেয়ে মডার্ন। সো আমরা এই লিউইস থিওরিটা অ্যাকচুয়ালি দেখব যে এই লিউইস থিওরি অনুযায়ী এই NH3 আর PH3 যে বেস, এটা প্রুফ করা যায়। এখানে নাইট্রোজেনের মাথার উপর দুইটা মানে একটা লোন পেয়ার ইলেকট্রন আঁকছি, কজ নাইট্রোজেন অ্যাকচুয়ালি এরকম বন্ড ফর্ম করে। নাইট্রোজেনের বাইরে হচ্ছে টোটাল 5টা ইলেকট্রন, সো মানে তার নিজের 5টা ইলেকট্রন। সো এই একটা, দুইটা, তিনটা, আর এক জোড়া বা একটা থাকে হচ্ছে লোন পেয়ার। ফসফরাসের ক্ষেত্রেও সেম। তো লিউইস থিওরি অনুযায়ী যেই সব কম্পাউন্ডের এরকম লোন পেয়ার ইলেকট্রন আছে তারাই বেস। ওকে, কারণ তুমি যদি ওই 9-10-এর নলেজ দিয়ে বুঝতে যাও NH3 কেন বেস, ওইটা কিন্তু হবে না, এখানে তো কোনো OH নাই। বাট অ্যাকচুয়ালি লিউইস থিওরি হচ্ছে সবচেয়ে মডার্ন থিওরি, যেটা বলে যে যেই সব কম্পাউন্ডেরই এরকম লোন পেয়ার ইলেকট্রন আছে তারাই বেস। কেন বেস? কারণ ওরা দেখো এই NH3 এটাকে এইভাবে লিখলাম, এখানে যে লোন পেয়ার ইলেকট্রনটা আছে ওরা এইটা দিয়ে একটা H+ এর সাথে একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতে পারে, আর দেন ওরা ফর্ম করতে পারে NH4+ আয়ন। যখন এনভায়রনমেন্ট কেমিস্ট্রি পড়াবো ওইখানে এগুলো আবার দেখবা যে এটা হচ্ছে একটা কনজুগেট অ্যাসিড,
এটা হচ্ছে একটা কনজুগেট বেস। অ্যান্ড অ্যাকর্ডিং টু লিউইস থিওরি, এই যে লোন পেয়ার ইলেকট্রনটা যে দিচ্ছে সে একটা লিগ্যান্ড, এটা একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, অ্যান্ড সে একটা বেস। লিগ্যান্ড মানে হচ্ছে ডোনার। ওকে, সিমিলারলি পিএইচ3ও এরকম লোন পেয়ার ইলেকট্রন আছে যে সেটা দিয়ে সে এটা ডোনেট করে একটা H+ আয়নের সাথে এরকম PH4 বা ফসফোনিয়াম আয়ন ক্রিয়েট করতে পারে। এটা হচ্ছে ফসফোনিয়াম। একটু দাঁড়াও, একটু এখানে একটু ওয়েট করো দাঁড়াও। ভাইয়া ওদের কাছকে এক্সেস দিবা না? না, দিব না। কারণ আমি আমার টার্ম ফাইনাল পরীক্ষার মধ্যে ক্লাস নিচ্ছি আর তারা ক্লাস করবে না, আমি শুধু শুধু ভিডিও কেন দেব? আমার তো তোমাদের ক্লাস নেওয়ার কথা ছিল না, আমার তো বলা ছিল যে আমি এক্সামের জন্য সপ্তাহে একদিন করে ক্লাস নেব, সেখানে আমি রেগুলার ক্লাস নিচ্ছি, তো ওরা ক্লাস না করলে আমি ভিডিও কেন দেব? আচ্ছা, সো এখানে দেখো এটা হচ্ছে PH4+ আয়ন, এটার নাম হচ্ছে ফসফোনিয়াম, আর এটার নাম জানি এটা হচ্ছে অ্যামোনিয়াম। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস আমরা একটু মনে রাখবো যে NH3 যেটা, NH3 ইজ মোর বেসিক দেন PH3। NH3 ইজ মোর বেসিক মানে বেশি ক্ষারীয় দেন PH3। তুমি উপরে এই দুইটা ডট না দিলেও কোনো সমস্যা নেই, এটা ম্যান্ডেটরি কিছু না, জাস্ট এটা ওর স্ট্রাকচার সম্পর্কে একটা আইডিয়া দেয় যে ওর ভিতরে লোন পেয়ার ইলেকট্রনগুলো কীভাবে আসে। তো এইটারও অ্যাকচুয়ালি রিজন আছে যে NH3 কেন PH3 থেকে বেশি বেসিক, সো আমরা ওই রিজনটা দেখি। একটু দাঁড়াও, এগুলো সিকিউর বি কোশ্চেন যে why is NH3 more basic than PH3? সো এটার জন্য আমাদের এই NH3 এর একটু স্ট্রাকচারটা ড্র করতে হবে। NH3 স্ট্রাকচার হচ্ছে এরকম, PH3 তো সেম, বাট এখানে দুইজনের প্রপার্টিতে একটু ডিফারেন্স আছে। তো এখন দেখো নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে দুইজনের ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? যদিও আমরা পিরিয়ডিক প্রপার্টি এখনো পড়ি নাই, বাট আমরা জানি যে যত উপর থেকে নিচে যাওয়া যায়, এটা 9 10 পড়ছে হয়তো, ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা, যত উপর থেকে নিচে যাওয়া যায় তত ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে কমে। সো নাইট্রোজেনের নিচে হচ্ছে ফসফরাস। সো এখানে কার ইলেকট্রোনেগেটিভিটি তোমার বেশি আর কার কম? অবভিয়াসলি নাইট্রোজেনেরটা বেশি আর ফসফরাসেরটা কম। নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 3 আর ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.1। তো এখানে ফার্স্ট যে রিজন যে এই নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য ও হচ্ছে বেশি বেসিক। এখন কেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলেই কেন বেসিক হবে বেশি? তো দেখো ইলেকট্রোনেগেটিভিটি বলতে কি বোঝায়? তড়িৎ ঋণাত্মকতা। এটা বোঝায় যে একটা কোভ্যালেন্ট বন্ডে যেই দুইটা শেয়ার্ড ইলেকট্রন থাকবে সেটা কে নিজের দিকে বেশি জোরে টানতে পারে, রাইট? সো নাইট্রোজেনের এই যে হাইড্রোজেনের সাথে ওর যে বন্ড, এই দুইটা ইলেকট্রনকে সে অনেক জোরে নিজের কাছে টান দিয়ে রাখতে পারে। ওকে, এই বন্ডটাকেও মানে তার এই বন্ডের ইলেকট্রনগুলোর প্রতি তার অ্যাট্রাকশন অনেক বেশি, বাট ফসফরাসের সেটা তুলনামূলক অনেক কম।
তো এর জন্য দেখা যায় যে এই যে NH3, এই NH3 ওভারঅল কম্পাউন্ড মানে বন্ডগুলো যদি ঠিকমতো নিজের দিকে অ্যাট্রাক্ট করে, তাহলে এই বন্ডগুলো কি অনেক ছোট ছোট হবে, মানে এই NH3 অ্যাটমটা মলিকিউলটা অনেক সাইজে ছোট হবে, আর ফসফরাস কিন্তু হিউজ সাইজের হবে। ফসফরাসের এই যে PH3 এটা হচ্ছে হিউজ সাইজের হবে। আর এইখানে ইলেকট্রনের যে এই যে ইলেকট্রনগুলা, এই ইলেকট্রনগুলোর ডেনসিটিও কিন্তু নাইট্রোজেনের কাছে বেশি, আর ফসফরাসের কাছে এই ডেনসিটিটা অনেক কম। সো নাইট্রোজেন খুব ইজিলি এই দুইটাকে ডোনেট করে দিতে পারবে। ওকে, যেহেতু এই NH3 সাইজে ছোট, আবার এখানে ইলেকট্রন ক্লাউডের ডেনসিটি অনেক বেশি, ডেনসিটি যত বেশি হবে, ইলেকট্রনের ডেনসিটি যত বেশি, এই ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে রিপালশন অনেক বেশি হবে, তখন ও খুব ইজিলি এইটাকে চাইলেই ধাক্কা দিয়ে বের করে দিতে পারবে, বা ওই কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতে পারবে। আর PH3তে ইলেকট্রন ক্লাউডের ডেনসিটিটা অত বেশি হয় না, মানে এখানে ইলেকট্রনগুলো লুজলি P এর কাছাকাছি থাকে। সো সে এইগুলাকে তার এই দুইটাকে শেয়ার করার জন্য অ্যাকচুয়ালি বেশ অনেক এনার্জি প্রয়োজন। সো এইটা দ্রুত বের হয়, এইটা আস্তে বের হয়, আর এটার সাইজও বড়, সেখানে ওই ইলেকট্রনগুলো বের হওয়ার টেন্ডেন্সিটা একটু কম। ওকে, আর এখানে সাইজ ছোট, ইলেকট্রনের ডেনসিটি বেশি, রিপালশন বেশি, এটা বের করে দেওয়ার টেন্ডেন্সিটাও বেশি। সো এর জন্য NH3 হচ্ছে মোর বেসিক, কারণ আমরা জানি বেস হওয়ার জন্য ও এই দুইটা ইলেকট্রনকে ডোনেট করবে। ওকে, সো এইটা হচ্ছে রিজন। ওকে, এরপর আমরা দেখব হাইড্রোলাইসিস অফ হ্যালাইডস। ফোর নাম্বার, হাইড্রোলাইসিস অফ হ্যালাইডস। এটাও খুবই ইম্পর্টেন্ট টপিক, যে আমরা এই গ্রুপ 15-এর যে হ্যালাইডগুলো আছে সেগুলোর হাইড্রোলাইসিস দেখব, মানে তাদের সাথে ওয়াটার অ্যাড করলে কি হয় সেটা দেখব। সো একদম প্রথমে আমরা এইটা দিয়ে স্টার্ট করি যে NCl3 এর হাইড্রোলাইসিসে কি হয়, NCl3 প্লাস ওয়াটার কি প্রডিউস হবে। সো এগুলো একটু মনে রাখতে হবে যে কি কি প্রোডাক্ট এখান থেকে পাওয়া যায়। এখানে পাওয়া যায় হচ্ছে অ্যামোনিয়া আর হাইপোক্লোরাস অ্যাসিড, HOCl। এটার নাম হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। সো এটা হচ্ছে 3H2O। সো NCl3 প্লাস 3H2O, এখান থেকে আমি পাই NH3 প্লাস 3HOCl, হাইপোক্লোরাস অ্যাসিড। সো এই হচ্ছে তোমার NCl3 এর হাইড্রোলাইসিস। এখন এইটা কিভাবে হয়, এই রিয়াকশনটা মানে মেকানিজমটা কি? সো মেকানিজমটা বোঝার জন্য অ্যাকচুয়ালি একটু কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড সম্পর্কে আইডিয়া লাগে। তারপর আমি এখানে লিখে দিই যে এই যে নাইট্রোজেনের আমরা জানি এই হচ্ছে একটা ক্লোরিন, ধরো এখানে একটা ক্লোরিন, এইখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, আর তার হচ্ছে এরকম লোন পেয়ার ইলেকট্রন থাকে। এটার সাথে আমরা ওয়াটার অ্যাড করব। তো তিনটা ওয়াটারের জায়গায় আগে দেখি একটা ওয়াটার অ্যাড করলে কি হয়। আমরা জানি ওয়াটারে আবার অক্সিজেনে এরকম দুইটা লোন পেয়ার ইলেকট্রন থাকে। ওকে, সো এদের মধ্যে রিয়াকশনটা কীরকম হবে। সো এখন রিয়াকশনটা যেভাবে লিখবো খুব ভালো মতো মনে রাখবা। ওকে, এটা কিন্তু পরীক্ষায় খুব বেশি আসে। আগে আঁকো, তারপর আমি এক্সপ্লেন করতেছি, ঠিক আছে? ওকে, সবাই এটা একটু আঁকো, তারপর আমি এটা এক্সপ্লেন করতেছি।
ওকে, সো এখন দেখো এটা এক্সপ্লেনেশনটা বলি। তো এখানে এই যে নাইট্রোজেনের যে দুইটা লোন পেয়ার ইলেকট্রন আছে, আর ওয়াটারটাকেও আমরা তার স্ট্রাকচার দিয়ে লিখি যে তার স্ট্রাকচারটা এরকম। সো নাইট্রোজেন কি করে, এই যে তার দুইটা লোন পেয়ার, এই দুইটা এই একটা হাইড্রোজেনকে দেয়, আর অক্সিজেন ওইদিকে আবার এই একই টাইমে তার দুইটা লোন পেয়ারকে ক্লোরিনকে দেয়। এখন এই জিনিসটা করার রিজনটা কি, মানে এরকম কেন করলো? সবার প্রথম যেটা হয় যে এই নাইট্রোজেন আর ক্লোরিনের মধ্যে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি। সো ক্লোরিন যেটা করতে চায়, সে এইখানে এই ইলেকট্রনগুলোকে টানাটানি স্টার্ট করে, মানে নিজের দিকে নিতে চায়। ওকে, আবার এইখানে এই যে ক্লোরিন শুধু যে নাইট্রোজেনের কাছ থেকে ইলেকট্রন নিতে চায় তা না, ক্লোরিন এই বাইরের অক্সিজেন থেকেও ইলেকট্রনটা নিজের দিকে আনতে চায়। ওকে, কারণ তার হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি। আর মানে এই পুরো ঘটনাটা হচ্ছে একসাথে হয়, ক্লোরিনও এদিক থেকে টান দেয়, নাইট্রোজেনও এখানে হাইড্রোজেনকে ওইটা ডোনেট করে, অক্সিজেনও ক্লোরিনকে এদিক দিয়ে আবার সাপ্লাই দেয়। সো এই যে তাদের মধ্যে একটা রিয়াকশন দেখা যাচ্ছে, তখন দেখা যায় কি যে অক্সিজেনের এই হাইড্রোজেনের থেকে, মানে এই হাইড্রোজেনটাকে তো অলরেডি নাইট্রোজেন ইলেকট্রন সাপ্লাই দিচ্ছেই, রাইট? মানে এই হাইড্রোজেনটা এখন অক্সিজেনের সাথে বন্ড ব্রেক করে আস্তে আস্তে নাইট্রোজেনের সাথে বন্ড ক্রিয়েট করে ফেলতেছে। তখন অক্সিজেনও এই বন্ডটা ভেঙে ফেলবে, আর সে এই এক্সট্রা বন্ডটা তার এই দুইটা ইলেকট্রন এইদিকে সাপ্লাই দিয়ে ক্লোরিনের সাথে ফর্ম করবে। আবার ক্লোরিনও এদিকে নাইট্রোজেনের সাথে টানতেছে দেখে একসময় এই বন্ডটাও ছিঁড়বে। সো ফাইনালি যেটা থাকবে, এই পাশ থেকে HOCl আর এই পাশ থেকে NHCl। এখন কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ছাড়া এগুলো একটু বোঝা টাফ লাগবে, সো আমি বলবো এখন ভাই একটু করতে পারবা? হ্যাঁ। সো এইখানে প্রথমে যেটা হয়, ক্লোরিন হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন, মানে এইখানে এই বন্ডে থাকা ইলেকট্রনগুলোকে টান দেয়। ওকে, তো টান দিচ্ছে মানে দুইটা ইলেকট্রনই সে নিজের কাছে নিয়ে নিতে চাচ্ছে। আচ্ছা, আর নাইট্রোজেন এই দুইটা ইলেকট্রনকে আবার, মানে নাইট্রোজেনের কি এখানে একটা বন্ড ভেঙে যাচ্ছে, সো এটা একটা বন্ড ছাড়া তো সে থাকবে না, সেই বন্ডটা আবার আরেক জায়গায় ক্রিয়েট করবে। সো সেই বন্ডটা সে ক্রিয়েট করবে কোথায়? এখানে যে হাইড্রোজেনটা আছে তার কোনো ইলেকট্রন নাই, মানে তার একটা ইলেকট্রন সেটার সাথে। ওকে, আর যখন এই বন্ডটা আবার ক্রিয়েট হবে, হাইড্রোজেনের তো দুইটা হাত থাকা সম্ভব না, এই বন্ডটা যখন আস্তে আস্তে ক্রিয়েট হবে তখন তার এই বন্ডটা আবার ভাঙবে। ওকে, আবার ওইদিকে ওই যে ক্লোরিন এইটাকে ধরে টানতেছিল, একসময় এই বন্ডটাও ভাঙবে। সো আলটিমেটলি এখান থেকে কি থাকবে? HOCl। আর অক্সিজেনেরও আবার তোমার দুইটা হাত দরকার, তার যদি এই একটা হাত ভাঙে তাহলে আরেকটা হাত এইখানে ক্রিয়েট করবে। সো এই হচ্ছে আমাদের একটা কম্পাউন্ড HOCl, হাইপোক্লোরাস অ্যাসিড, আর এই হচ্ছে আরেকটা কম্পাউন্ড NHCl2। এই রিয়াকশনটাই যদি 4 বার হয়, সরি আরও 2 বার হয়, এখানে যদি 3 দেই, মানে এই রিয়াকশনটাই যদি আমি এখন 3 বার করি টোটাল, তাহলে আমরা এই প্রত্যেকটা এই ক্লোরিন তখন কি দিয়ে রিপ্লেসড হয়ে যাবে? হাইড্রোজেন। সো এখান থেকে পাবো NH3, আর তুমি কয়টা HOCl পাবা? 3 বারের জন্য 3টা। বাট মেকানিজমের থেকে অ্যাকচুয়ালি মেইন রিয়াকশনটা বেশি ইম্পর্ট্যান্ট। মেকানিজমটা আসলে ক্রিয়েটিভের বিতে আসতে পারে, আর এখানে এক্সপ্লেনেশনও লাগে না, জাস্ট এটা দেখাইলেই স্যার বুঝে। যেভাবে আমি আঁকছি হুবহু এইভাবেই আঁকবা। সো এই হচ্ছে NCl3 এর হাইড্রোলাইসিস। তো এবার NCl3 এর হাইড্রোলাইসিসের পর আমরা PCl3 এর হাইড্রোলাইসিস দেখি। আচ্ছা, একটা জিনিস বলো তো, যে আমরা কিন্তু বলে আসছিলাম হাইড্রোলাইসিসের একটা তোমার শর্ত হচ্ছে ফাঁকা ডি অরবিটাল, ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকতে হয়। তো এখানে কেমনে হইলো? নাইট্রোজেনের তো নাই, কিন্তু ক্লোরিনের আছে, এর জন্য এটা হয়েছে। ওকে, যে এখানে এই নাইট্রোজেনের যদিও ফাঁকা ডি অরবিটাল নাই, বাট ক্লোরিনের তো আছে, সো এর জন্য এখানে এটা এই হাইড্রোলাইসিসটা করা পসিবল হয়েছে। আমরা কিন্তু এর আগে একটা এক্সাম্পল দেখছিলাম গ্রুপ 14-এ সিলিকন দিয়ে, যে সিলিকনের হাইড্রোলাইসিস হয় বাট CCl4 এর হয় না, রাইট? যে ওইখানে হচ্ছে ফাঁকা, মানে সিলিকনে হচ্ছে ফাঁকা ডি অরবিটাল থাকে না। আর ওইখানে ওই যে ক্লোরিন আছে, বাট ওইখানে আবার স্টেরিক হিন্ড্রেন্সটা বেশি,
সো এখানে আবার আলটিমেটলি কোনো রিয়াকশন হয় না। এখানে আবার ওই স্টেরিক হিন্ড্রেন্সের মানে দুইটা মেকানিজমটা একটু ডিফারেন্ট। ওকে, আর এখানে অ্যাকচুয়ালি ভিতরে অনেক কিছু হচ্ছে, তুমি বুঝতেই পারতেছো। আমরা এগুলোকে যত সহজ করে লিখতেছি, এখানে কিন্তু ভিতরে অনেক কিছু হইতেছে। তোমার এই বন্ডগুলো এক একটা ফর্ম হওয়া, ভাঙা, ইলেকট্রন শেয়ারিং, বাট আমরা অ্যাকচুয়ালি অর্থ ডেপথে পড়বো না। আমাদের জাস্ট রিয়াকশনের এই স্ট্রাকচারটা একটু লিখে আসতে পারলেই হয়েছে। ক্লিয়ার? আর তুমি যদি এখানে লোন পেয়ারগুলোও না আঁকো, কোনো সমস্যা নেই, জাস্ট এইভাবে আঁকলেই হলো। এবার PCl3 এরটা দেখি যে PCl3 এর হাইড্রোলাইসিস কীরকম। সো PCl3 এর হাইড্রোলাইসিস এরকম দেখো, ওই সেম প্রসেস একটু আগে যেরকম দেখলাম, বাট একটু ডিফারেন্স আছে। PCl3 এখানে এটা হচ্ছে ধরো ক্লোরিন, এই হচ্ছে দুইটা ক্লোরিন, ফসফরাসের হচ্ছে এরকম দুইটা, মানে একটা লোন পেয়ার ইলেকট্রন থাকে। অ্যান্ড এটার সাথে আমি যখন ওয়াটার অ্যাড করব তখন কি হবে দেখো। তো এখানে এই যে ফসফরাস, এই হচ্ছে দুইটা ক্লোরিন, এই হচ্ছে একটা ক্লোরিন, এই হচ্ছে অক্সিজেন, হচ্ছে হাইড্রোজেন, হচ্ছে হাইড্রোজেন। এইখানে এই ফসফরাস আর ক্লোরিনের মধ্যে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি। সো ক্লোরিন এখান থেকে ইলেকট্রন টান দিবে, টান দেওয়া মানে সেই বন্ডটাকে ভাঙতে চায়, সেই বন্ডটাকে ভাঙতে চায়। তো বন্ড যদি ভাঙে, তার এদিকে আবার আরেকজনের সাথে বন্ড ক্রিয়েট করতে হবে। সো সে তার এইখানের দুইটা আবার কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড দিয়ে হাইড্রোজেনের সাথে বন্ড ফর্ম করবে। আবার অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। সো অক্সিজেন এই দুইটা বন্ডকে মানে এই বন্ডের থেকে ইলেকট্রন টান দিবে, আর সেই বন্ডটা ভেঙে তার তো একজনের সাথে বন্ড ফর্ম করতে হবে। সো সেটা সে করবে ফসফরাসের সাথে। তো এইখানে তোমার ডিফারেন্ট কেন হইল, মানে আমাদের আগেরটার সাথে এইটা কেন ডিফারেন্ট? কারণ এইখানে নাইট্রোজেন আর ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটি সমান সমান না। নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি আর ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে কম। সো এর জন্য রিয়াকশনটা একটু ডিফারেন্স আসবে, বাট আমরা অত বেশি চিন্তা করতে যাব না। আমাদের একটু এই জিনিসগুলা মানে মনেই রাখতে হবে। তুমি এটা পরীক্ষার হলে চিন্তা করে করে বের করতে পারবে না কোনটা কার সাথে করবে, কারণ তুমি তো ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু জানো না। এক একজনের ইলেকট্রোনেগেটিভিটি তো ভ্যালু আলাদা আলাদা। সো তুমি এগুলো পরীক্ষার হলে নিজে বের করতে পারবে না, তোমার এগুলো মুখস্থ করেই যেতে হবে, সোজা কথা। ওকে, সো এইখানে রিয়াকশনটা হবে এরকম, অ্যান্ড এই দুইটা বন্ড হচ্ছে তখন ছিঁড়ে যাবে। অ্যান্ড ছিঁড়ে এইখান থেকে কি পাওয়া যাবে? এইখানে HCl বের হবে, প্লাস আমি এখান থেকে পাবো Cl2POH। Cl2POH। আমি যদি এই প্রসেসটাই আরও দুইবার করি, এটার সাথে আমি যদি +2H2O করি, তাহলে আমি আরও দুইটা HCl পাবো, অ্যান্ড দেন আমি পাবো যে ফসফরাসের 3 পাশেই হাইড্রক্সিল আয়ন। সো এখান থেকে অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছে H3PO3। সো রিয়াকশনটা, ফাইনাল রিয়াকশনটা এরকম যে PCl3 এর হাইড্রোলাইসিসে আমরা পাবো H3PO3 প্লাস 3HCl। ওকে, আমরা কিন্তু এখানে রিয়াকশনটা কেন এইভাবেই হচ্ছে ওইগুলো অত ডেপথে জানতে পারবো না, কারণ ওইটা তুমি যদি একদম ম্যানুয়ালি বের করতে চাও, এখানে অনেকগুলো ফ্যাক্টরের রোল প্লে আছে। যেমন এখানে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কার ইলেকট্রন অ্যাফিনিটি কীরকম, অনেক কিছুর উপর এগুলো ডিসাইডেড হয়। সো তোমার অ্যাকচুয়ালি এগুলো মুখস্থই রাখতে হবে। ওকে, মানে এটা তুমি বুঝে বুঝে করতে পারবে না যে আমি বুঝতেছি যে আগেরটার সাথে এখানে ডিফারেন্সটা কোথায়, ওইটা করাটা বেশ টাফ। তোমার সবগুলোর ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু ক্যালকুলেট করে করে দেন ডিসাইড করতে হবে। ওকে, সো এই রিয়াকশনটা আর এই রিয়াকশন দুইটাই আমরা মুখস্থ রাখবো। এবার আসি PCl5 এর হাইড্রোলাইসিস কেমন। আচ্ছা, PCl5 এরটা দেখার টাইম হবে না আমাদের, অ্যাকচুয়ালি মিটিংয়ের টাইম শেষ।
সো এটা আমরা আবার নেক্সট দিন দেখি, ঠিক আছে? সো তোমরা বাসায় এই জিনিসগুলো পড়বা, আর ট্রিগোনোমেট্রি 7D যেই পর্যন্ত করাইছি এগুলো দেখবা। আর তোমাদের পরীক্ষা, কেমিস্ট্রি পরীক্ষা যেহেতু রাজুকে 28 তারিখ, আমি তার আগে ডি অরবিটাল পর্যন্ত এটা শেষ করতে পারবো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আমি লাগলে এক্সট্রা ক্লাস নেব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।